গুড ইভিনিং সবাইকে। আবারও দ্য টাইমস অফ লিজা চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আজ আবারও নতুন একটি ভ্লগ নিয়ে চলে এলাম তোমাদের সাথে। এখন সন্ধে প্রায় 6:30 মতো বাজে আর আমি এসেছিলাম ব্যালকনিতে। আসলে তোমাদেরকে আজকে আমি চুলটা দেখাবো যে চুলের কীরকম অবস্থা। তা করতে করতেই দেখলাম যে এখানে যে বোগানভেলিয়া গাছটা আগের দিন নিয়ে এসেছিলাম তোমাদেরকে দেখিয়েছিলাম, সেই গাছটা দেখো কীরকমভাবে ফুলগুলো ঝরে পড়ে গিয়েছে। বেশ কয়েকদিন ধরে বৃষ্টিপাতের কারণে কিন্তু এরকম একটি অবস্থা। যাই হোক, গাছটিকে দেখাতে দেখাতে আজকের এই ব্লগটা এখন থেকেই শুরু করে দিচ্ছি। এদিকে বোগানভেলিয়ার যে গাছটি আমরা দেখছিলাম, সেই গাছটি দেখতে না দেখতেই আরও একটি গাছের দিকে আমার চোখ পড়ে। সেটি হচ্ছে এই পান পাতার মতো যে পাতাবাহারি গাছটা। সেখানে দেখছি খুব সুন্দরভাবে একটা ছোট্ট কুঁড়ি এসেছে, আর পাতাটাও না দেখতে অনেকটা ওই পান পাতার মতনই দেখতে হয়। তাই দেখে খুব ভালো লাগলো, সেই জন্য তোমাদের সাথে শেয়ার করলাম। আর এখন দেখো চলে এসেছি আমার চুলটাকে দেখানোর জন্য। তোমাদেরকে আমি বলেছিলাম যে আমি চুলটা দেখাবো, যে কীরকম একটা অবস্থায় রয়েছে আমার চুলটা। তো সেটাই তোমাদেরকে আমি এখন দেখিয়ে দিলাম। আজ কিন্তু আমি কোনো রকমভাবেই শ্যাম্পু দিয়ে হেয়ার ওয়াশ করিনি। আমি যেটুখানি করেছি সেটা কিন্তু নর্মাল জল দিয়ে, ঠান্ডা জল দিয়ে হেয়ার ওয়াশটা করে নিয়েছি। তারপর এই অবস্থা। আর চুলের মধ্যে তোমরা দেখছো হালকা একটা কার্ভ রয়েছে। এটা কিন্তু মানে চুলটা বেঁধে নেওয়ার জন্য কিন্তু হয়েছে, আর পুরোপুরি যেহেতু শোকায়নি চুলটা, ঠিক সেজন্যই কিন্তু হালকা কার্ভ দেখা যাচ্ছে। তাছাড়া যদি বলা হয় যে আমার স্ট্রেটনিংটা কেমন হয়েছে, তাহলে আমি বলবো যে খুব যে ভালো হয়েছে তা একদমই বলবো না। কারণ কি এর আগেও আমি 2বার হেয়ার স্ট্রেটনিং করিয়েছিলাম, তখন কিন্তু চুলটা খুব সুন্দর কাঁচের মতো চকচক করতো, সাথে একটা যেন সফট ভাব ছিল। এবারে কিন্তু তার কিছুই না। তাহলে আমি বলতে পারি যে এই চুলের স্ট্রেটনিংটা মোটামুটি 100-র মধ্যে 70% নাম্বার দেওয়া যেতেই পারে। আর এর থেকে বেশি আমার মনে হয় যে একদমই দেওয়া উচিত না। আর এদিক থেকে আমি যতক্ষণে কিচেনে গিয়েছিলাম ততক্ষণে ওকে এখানে রেখে দিয়ে গেছিলাম। তো ও ওখান থেকে চিল্লামিল্লি করছিল, আর আমাকে দেখে বেশি ও যেন চেঁচামেচি করে। তো সেই জন্য ওকে একটুখানি আদর করে দিলাম, আর আদর করে নেওয়ার পর কিন্তু আর কোনো রকমভাবেই ও চেঁচামেচি করবে না। ও এখানেই চুপচাপ বসে থাকবে। তা বলে যে ভাবছো যে হ্যাঁ একদম চুপচাপ ঠান্ডা, তা কিন্তু একদমই না। ভীষণ দুষ্টু, মাঝে মধ্যে আবার কিন্তু দুষ্টুমি করতে থাকে। তাই মাঝে মধ্যে আমি ওকে গাজর, শশা এসব জিনিসপত্রগুলো দিয়ে যাই, যাতে ও খেলতেও থাকে এবং খেয়েও নেয়। তো এই দেখো এরকমভাবেই ওকে আদর করে নিতে হয়। এখন চলে এসেছি ইউটিলিটি এরিয়াতে। মা কয়েকটা এখানে জিনিস শুকোতে দিয়েছিল। আসলে নুনের কৌটোটা না মাঝে মধ্যেই মা কী করে, যখন শেষ হয়ে যায় তখন ভালো করে ধুয়ে নেয়, তারপরে আবার রিফিল করে নেয়। আর এখানে চপার বোর্ড যেটা ছিল, তো চপার বোর্ড না সরি চপার মেশিন যেটা ছিল, সেটাকেও কিন্তু মা ভালো করে ধুয়ে ক্লিন করে শুকাতে দিয়ে দিয়েছে। তাছাড়া যে কারণে আমি এখন এসেছিলাম সেটা হচ্ছে এই ওয়াশিং মেশিনটাকে একটু ভালো করে ক্লিন করে নেওয়ার জন্য। আসলে মাঝে মধ্যেই তো আমাদেরকে এটা ক্লিন করে নিতে হয়, কেন কি আমরা প্রতিদিনের জামা কাপড় সহ সাথে ওই চাদর, ব্ল্যাঙ্কেট, তাছাড়া এই যে পাপোশগুলো তোমরা দেখতে পাচ্ছ, এই সমস্ত কিছু কিন্তু আমরা এই ওয়াশিং মেশিনের সাহায্যেই কিন্তু ক্লিন করে থাকি। আর ঘরের যে টুকিটাকি যে ডাস্টিং কাপড় যেগুলো থাকে, সেগুলোও কিন্তু আমরা এটার মধ্যে দিয়েই ক্লিন করে থাকি। যে কারণে মোটামুটি মাসের মধ্যে একবার হলেও কিন্তু ডিসকেল করা উচিত। তো সেটাই অভিষেক করে দিয়েছিল। তারপর দেখো এটাকে ভালোভাবে কিন্তু আমি এখন ক্লিন করে নিচ্ছি। তো আমি মাঝে মধ্যে যখনই ও ডিসকেল করে তখন কিন্তু পুরোপুরি এইভাবে একটুখানি মানে ঝাড়া পোছা করে দিই। এতে ওপরের জায়গাটা যেরকম ক্লিন থাকে আর ভেতরটাও তো পরিষ্কার হয়েই যায়। তো এখানে দেখো তোমাদের একটা জিনিস দেখাই, যে এর যেখানে আমরা সাবানটা রাখি বা লিকুইডটা আমরা দিয়ে থাকি, এই জায়গাটা কতটা পরিমাণে নোংরা হয়ে যায়। তো এটাকে না কোনো রকমভাবেই ডিসক্লেল করার সময় কিন্তু ক্লিন করা সম্ভব হয়ে ওঠে না। তো এটাকে আমরা নর্মালি যেরকম বাসন ধুই, ঠিক সেরকমভাবেই কিন্তু ধুয়ে নিতে হয়। তাছাড়া আরও একটি জায়গা আছে যেটাকে কিন্তু মাঝে মধ্যে মানে ওটা ক্লিন করে নিতে হয়। তো এটা মোটামুটি 15 দিন অন্তর অন্তর ক্লিন করলে সবথেকে বেশি ভালো হয়। তো আমরা মাঝে মধ্যেই কিন্তু সেটাকে ক্লিন করে নিই। এদিকে যতক্ষণ আমি ওয়াশিং মেশিনটাকে ক্লিন করছি ততক্ষণ তোমাদের সাথে একটা ছোট্ট কথা শেয়ার করে নিই। আসলে এই কয়েকদিন আগেই তো পয়লা বৈশাখ পেরিয়ে গেল, সেই সময়তে আমি আর কোনো রকমভাবেই ব্লগ করিনি। আসলে সেদিন ভীষণভাবে বৃষ্টি পড়ছিল, তাছাড়া হচ্ছে বাড়িতে কিন্তু কোনো রকমভাবেই কারেন্ট ছিল না, আর বাইরে এত পরিমাণে অন্ধকার ছিল যে ঘরের ভিতরটা দেখাই যাচ্ছিল না। তো সে কারণে আমি ব্লগ করতে পারিনি। তাই তোমাদেরকে আমি এখনই উইশ করে দিচ্ছি। তো শুভ পয়লা বৈশাখ। তো সবাই পয়লা বৈশাখ এমনভাবে দিনটায় কাটালে তোমরা একটু আমাকে কমেন্টে জানিও।
আর আমাদের বাড়িতে তো বললাম যেরকমভাবে অন্ধকারে আমাদের পুরো দিনটা কাটাতে হয়েছে। তাছাড়া খাওয়া দাওয়া তো ছিলই, খাওয়া দাওয়া আমরা পুরোপুরি বাঙালিয়ানাভাবে খাওয়া দাওয়া করেছি। তো ওই মাছ ভাত সবজি অনেক রকমের পায়েস মিষ্টি এ সমস্ত কিছু দিয়ে আমাদের পুরো দিনটাকে আমরা কাটিয়েছি। ওয়াশিং মেশিনের ভিতরে আরও একটা দেখো এরকম লক থাকে, তো সেই লকটাকে মাঝে মধ্যেই কিন্তু ক্লিন করতে হয়। তো দেখো না হলে এরকমভাবে নোংরা পড়ে যায়। আর এটা হচ্ছে যেখানে আমরা লিকুইডটা বা সাবান গুঁড়োটা দিয়ে থাকি, তো সেখানের অবস্থা ঠিক এইরকম। তো সেগুলোকে চলো এবার আস্তে আস্তে করে ধুয়ে ঠুয়ে তারপর একবারে লাগিয়ে রেখে দেবো। জানো তো আমি এখন এত তাড়াহুড়ো কেন করছি, আসলে তাড়াতাড়ি করে সব কিছু করে নেওয়ার পর না আজ তোমাদের সাথে এমন একটা রেসিপি শেয়ার করব যেটা কিন্তু খেতে যত ভালো ততটা কিন্তু হেলদিও বলতে পারো। আসলে এর আগে যখন মা বানিয়েছিল তখন কিন্তু খেতে বেশ লেগেছিল, তাই ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করব। তাই মাকে বলেছি যে মা তুমি মোটামুটি রেডি করে রাখো, আমি কিন্তু যখনই আমার কাজ মোটামুটি কমপ্লিট হয়ে যাবে তখন তোমাদের সাথে আমি শেয়ার করব, মানে ভিডিওটা আমি করে নেব। তো দেখো এখানে আমি কিন্তু কাজগুলো করে নিচ্ছি, চলো তাড়াতাড়ি করে নিই, তারপর কিন্তু ওয়াশিং মেশিনের মধ্যে লাগিয়ে নিই। তারপর তোমাদেরকে আমি দেখাবো যে আজকে আমি কিভাবে কিন্তু ওই জিনিসটাকে বানাচ্ছি। আসলে আমি বানাচ্ছি না, তো মাই বানাচ্ছে, মায়ের রেসিপি। আর তোমাদের সাথে শুধু আমি শেয়ার করে দেবো যে কীভাবে বানানো হচ্ছে আসলে। এই তো চলে এসেছি আমি এখন ইউটিলিটি এরিয়াতে। এখন শুধুমাত্র জিনিসগুলোকে লাগিয়ে দিই ওয়াশিং মেশিনের মধ্যে, তারপরেই কিন্তু আমরা ভালোভাবে আবার ইউজ করতে পারবো। তোমরা কিন্তু মাঝে মধ্যেই কিন্তু যদি বাড়িতে ওয়াশিং মেশিন থাকে তাহলে এইভাবে মাঝে মধ্যেই কিন্তু ডিসকেল করে নেবে বা ডিপ ক্লিন করে নেবে, এতে কিন্তু যে ওয়াশিং মেশিনের যে বয়স সেটা কিন্তু আরও বেড়ে যাবে। এই তো চলে এসেছি আমরা কিচেনে। তো কিচেনে এসে পরে মাকে বললাম যে মা তাড়াতাড়ি বানানো শুরু করো, এখন সন্ধে হয়ে গিয়েছে, খিদেও পেয়ে গিয়েছে, আর এই সময়টাই কিন্তু হচ্ছে সঠিক সময় যে বানানোর জন্য। তো চলো তোমাদেরকেও দেখাই যে কিভাবে বানানো হচ্ছে। তো দেখো মা কিন্তু ওখানে একটা পাউরুটি সাকতে দিয়ে দিয়েছে, আর এখানে দেখো নিয়েছে কিন্তু বেসন, টক দই, সুজি আর নিজেদের পছন্দ মতো কিন্তু সবজি। তো সবজি বলতে এখানে ক্যাপসিকাম, পেঁয়াজ, টমেটো, একটু আদা কুচি, লঙ্কা কুচি, রসুন কুচি, ধনেপাতা কুচি, মানে সমস্ত কিছু তোমাদের যেটা পছন্দ সেগুলো কিন্তু তোমরা এখানে অ্যাড করতে পারো। এদিকে যতক্ষণ এখানে ব্যাটারটা তৈরি হচ্ছে ততক্ষণ তোমাদেরকে বলে রাখা ভালো হচ্ছে ব্রেডটাকে যখনই আমরা সেঁকবো না তখন একটু ক্রিস্পি ভাব করে আমাদেরকে সেঁকে নিতে হবে। তো গ্যাসের ফ্লেমটাকে একদম লো রেখে দেবে, তারপর হালকা হাতে কিন্তু সেঁকে নিতে হবে। আমি তোমাদেরকে একবার দেখিয়ে দেবো যে কিভাবে আমি সেঁকছি। তো এখানে দেখো ব্রেডটাকে মা নিয়ে নিয়েছে। তো দেখো এখানে সসের যে পাউচগুলো হয় সেখান থেকেই মা কিন্তু সস নিয়ে, আমরা এখানে যে টমেটো ক্যাচাপটা ব্যবহার করছি সেটা কিন্তু পাউচের মধ্যে হলেও কিন্তু সেটা টমেটো ক্যাচাপই আমরা ব্যবহার করছি। তোমরা কিন্তু চাইলে যে কোনো টমেটো ক্যাচাপ ইউজ করতে পারো। আর আমাদের বাড়িতে অনেকগুলো এরকম প্যাকেট হয়ে গিয়েছিল বা পাউচ হয়ে গিয়েছিল, তো সেই কারণে কিন্তু এরকম একটা স্টেপ নেওয়া যাতে ইউজও হয়ে যায় আর আমাদের যেন জিনিসটা নষ্টও যেন না হয়ে যায়। তো সেরকম একটা অবস্থা। তো এবার দেখো যে ব্যাটারটা আমরা বানিয়ে রেখেছিলাম, তো তোমরা দেখে নেবে যে কীরকম মানে বানালে চলবে, যে ব্যাটারটা যে খুব বেশি পুরু হওয়াও চলবে না, খুব বেশি মানে একদম লিকুইড হয়েও চলবে না কিন্তু। তো সেরকম অবস্থায় কিন্তু আমরা দেখো নিয়ে নিয়েছি। এবার কি করবো দেখো একটুখানি নিয়ে নেব কিন্তু বাটার প্যানের মধ্যে। তারপর এই যে তোমরা দেখতে পাচ্ছ আমরা ব্রেডটাকে নিচ্ছি সেটাকে আমাদেরকে উল্টে দিয়ে দিতে হবে। তোমাদেরকে একবার আমি দেখিয়ে দিচ্ছি যে কিভাবে এটা তৈরি করা হচ্ছে। এবার দেখো এর ওপরেও কিন্তু আমরা একটু ব্যাটার দিয়ে দেবো, দুপাশেই কিন্তু আমাদেরকে ব্যাটারটা দিয়ে দিতে হবে। প্রত্যেকটা প্রসেস তোমাদের কিন্তু ভালোভাবে কিন্তু আমি বুঝিয়ে দিলাম, আর এরপর যখন তোমরা করবে তখন কিন্তু কোনো রকমভাবেই অসুবিধা হবে না, খেতে কিন্তু বেশ ভালো লাগে। আর এই পাশে কোনো রকমভাবেই সস দিলাম না, যেহেতু মানে ব্রেডটা অনেকটাই নরম থাকে, তো সেজন্য কিন্তু এরকম মানে একটা ব্যবস্থা করলে কিন্তু সবথেকে বেশি ভালো হয়। আর তোমাদেরকে দেখালাম না যে আমি বললাম যে আমি কিভাবে ব্রেডটাকে শাঁকছি, তোমাদের দেখাবো। তো তোমাদের দেখিয়ে দিলাম যে আমি হালকা হাতেই কিন্তু সেঁকে নিচ্ছি। তো এবার দেখো আমার যেহেতু সেঁকা হয়ে গিয়েছিল তাই দুদিকে মা এখানে বসিয়ে দিয়েছে দুটো প্যানের মধ্যে, তাড়াতাড়ি হয়ে যায়। তো এখানে দেখো আরও একটা প্লেটের মধ্যে বানানো হচ্ছে, মানে ফ্রাই প্যানের মধ্যে বানানো হচ্ছে। এবার ভালোভাবে উল্টে পাল্টে ব্রেডটাকে ভালোভাবে সেঁকে নিতে হবে যাতে কোনো রকমভাবে কাঁচা না থাকে, আর বাটারে কিন্তু কোনো রকমভাবে কমিয়ে হওয়া চলবে না, যেহেতু ফ্লেভারটা একটু অন্যরকম হবে আর খেতে সত্যি বলতে এতটাই ভালো হবে যে তোমরাও বলবে যে এরকম রেসিপি আরও তোমাদেরকে শেয়ার করতে। তো যাই হোক অভিষেককে এবার আমি দিয়ে আসি।
সন্ধেবেলা খাওয়া দাওয়া করে নেওয়ার পর আমি আর কোনো রকমভাবেই ব্লগ করিনি। তারপর রাতের খাবারে আমি একবারে পৌঁছে গেছি। সত্যি বলতে সন্ধেবেলার দিকে না এখন হলেই না আমাদের ভীষণভাবে মুভি দেখতে ইচ্ছে করছে। তো সেজন্য মুভি দেখতেই চলে গিয়েছিলাম। তো তারপরে খাওয়া দাওয়ার ব্যবস্থা করছিলাম। তো খাওয়া দাওয়ার ব্যবস্থা বলতে আজকে একদম সিম্পল খাবার বানানো হচ্ছে। তো যেহেতু প্রথমবার আমি এরকম একটা খাবার ট্রাই করছি, তো ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। আজকের যে রেসিপিটা বানানো হচ্ছে সেটা তোমরা শোনার পর নিজেরাই হাসাহাসি করবে যে এই কেমন রেসিপি, এই রেসিপি তো কেউ দেখায় না, তুমি কেন দেখাচ্ছ, এরকম একটা ছোট্ট হাসির রেসিপি। তো এটা হচ্ছে সেরকমই রেসিপি একটা, বানানো হচ্ছে ফেনা ভাত বা ছোট চালের যে ভাতটা হয় না, সেদ্ধ করে গলা ভাত, তো সেই ভাত আর তার সাথে আলু সেদ্ধ, ডিম সেদ্ধ, পাঁপড় ভাজা আর একটুখানি সাম্বার ডাল বানানো আছে। যদি কারোর খেতে ইচ্ছে করে তখন না হয় খাওয়া হবে। তো দেখো এখানে মোটামুটি আমি সব রেডি করে নিয়েছি, শুধুমাত্র পাঁপড় ভাজাটা বাকি রয়েছে, সেটাই এখন আমি ভেজে নিচ্ছি আস্তে আস্তে করে। এই যে আজ তোমাদের সাথে আমি ফেনা ভাত বা গলা ভাতের যে কথা উল্লেখ করছি, সেই কথার সাথে হয়তো অনেকেই আমার একমত হবে, আবার অনেকে হয়তো একমত হবে না। তো এর পিছনের যে কারণ, সেই কারণটা আমার মনে হয় তোমাদেরকে বলা উচিত। হয়তো অনেকে বুঝবে, হয়তো জিনিসটাকে নিয়ে অনেকে হাসাহাসি করবে, কিন্তু আমার মনে হয় যে বলা উচিত। তো আমরা এরকম অনেকেই আছি যারা কিনা ফেনা ভাত খেতে বা গলা ভাত খেতে কিন্তু ভালোবাসি। তো সবার সামনে যখন আমরা বলতে যাই তখন কিন্তু অনেকে হাসাহাসি করি, যে অথচ খেয়েছি কিন্তু হাসাহাসি করছি যে এ বাবা তুই গলা ভাত খেয়েছিস, এ বাবা তুই ফেনা ভাত খেয়েছিস, এরকম একটা ব্যাপার নিয়ে হাসাহাসি করে থাকি। কিন্তু আমার মনে হয় যে এটা কোনো রকমভাবে লজ্জার বিষয় নয়। তো অনেকেই আমি জানি যারা কিন্তু এরকম ফেনা ভাত খেতে ভীষণভাবে ভালোবাসে। তো যেরকম আমার হাজব্যান্ড খেতে ভীষণভাবে ভালোবাসে, এটা লজ্জার বিষয় একদমই না। এতে কিন্তু দেখলাম যে বেশ খাবারটা খেতে ভালো। তো প্রথম প্রথম আমিও খেতাম না, তখন আমারও কীরকম লাগতো। সত্যি বলতে আমি আজও কিন্তু খাই না, তা বলে যে আমি লোককে ঘৃণা করবো, বাজে কথা বলবো যে এভাবে তুই ফেনা ভাত খেয়েছিস, এরকম ব্যাপার, এরকমটা কিন্তু একদমই না। তো সেই জন্যই কিন্তু আমার ভিডিওটাকে শেয়ার করা। আর অনেকজন আছে যারা মনে করো ভিডিওর মধ্যে দিয়ে দেখে যে চিকেন, মাটন, মাছ, মাংস খাচ্ছে, তারা কি আর সবসময় এরকম খাবার খায়? তো আমি একদমই তাদেরকে বলবো যে না, তারা কিন্তু সবসময় যে চিকেন, মাটন, মাছ, মাংস খাচ্ছে তারা কিন্তু একদমই না। তারা মাঝখানে কিন্তু আমার মতো এরকম ফেনা ভাতও খেয়ে থাকে। তো হতে পারে তারা হয়তো একটু অন্যরকম করে খাবারটা খায়, কিন্তু তারাও কিন্তু মাছ মাংস ছাড়া একদম হালকা ফুলকা খাবারও তারা কিন্তু খেয়ে থাকে। যাই হোক, আশা করি তোমাদেরকে আমি বোঝাতে পেরেছি যে আজকের এই ফেনা ভাত তোমাদেরকে আমি কেন শেয়ার করলাম। তো যাই হোক, এবার আস্তে আস্তে করে কিন্তু ফেনা ভাতটাকে একটু প্লেটের মধ্যে সার্ভ করে দিই। একদম সিম্পলভাবে বাঙালি ঘরে যেরকম স্টিলের বাসনে খাবার খাওয়া হয়, আমাদের বাড়িতেও কিন্তু ঠিক সেরকমভাবে স্টিলের বাসনেই খাওয়া দাওয়া করা হয়। হ্যাঁ, মাঝে মধ্যে কিন্তু আমি ভিডিওর জন্য নতুনত্ব প্লেট ব্যবহার করে থাকি। তা কিন্তু সত্যি বলতে আমাদের একদমই হজম হয়ে ওঠে না। তখন মনে হয় যে এ বাবা নতুন প্লেটে খাচ্ছি, যদি ভেঙে যায়। ঠিক সেরকমও কিন্তু আমাদেরও মনে হয়। তো এটাই বোঝার বিষয় যে ভিডিওর জন্য যে দেখার পর যে ওর বাড়িতে এই জিনিসটা হচ্ছে বা আমার বাড়িতে এই জিনিসটা হচ্ছে না, তো এটা দেখে কখনোই কিন্তু মনের মধ্যে নিয়ে আসবে না। তো যাই হোক, আশা করি তোমাদেরকে আমি ভিডিওর মধ্যে দিয়ে অনেকগুলো কথা বোঝাতে পেরেছি। তো দেখো এখানে কিন্তু আমি খাবারটাকেও সাজিয়ে নিচ্ছি আস্তে আস্তে করে। দাঁড়াও দাঁড়াও, আরও একটা বিষয় তো বলাই হয়নি। সেই বিষয়টা হচ্ছে এটা, যখন তোমরা এরকম ফেনা ভাত বা গলা ভাত খাবে, যদি আমার কথা শুনে তোমরা যদি একবারও ট্রাই করেছো, তাহলে আমি বলবো একটুখানি বাটার অথবা ঘি কিন্তু অ্যাড করে নিও। এর স্বাদ কিন্তু আরও একটু বেড়ে যাবে। তো যাই হোক, তাহলে আজকের এই ব্লগটা এরকমভাবে প্লেটটা সাজাতে সাজাতেই, অনেকগুলো গল্প করতে করতেই আজকের এই ব্লগটা এখানেই শেষ করছি। দেখা হবে নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য ভালো থেকো এবং সুস্থ থেকো। আর আজকের এই ব্লগটা তোমাদের কীরকম লাগলো সেটা কিন্তু জানাতে আমাকে একদম ভুলবে না। তো চলো, আজকের জন্য টাটা।